কী হবে, ভিডিও লম্বা হবে, এবং সেখানে ভিডিও লম্বা তো হবেই, প্লাস ধৈর্য রাখতে হবে, পেন অ্যান্ড পেপারে নোট করতে হবে, একই ভিডিওকে বারবার দেখতে হবে। একবারে দেখে নিয়ে যে সব কিছু শিখে যাওয়া যাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমি ধীরে সুস্থে বলছি, তোমরাও ধীরে ধীরে দেখবে এবং পেন অ্যান্ড পেপার নিয়ে নোট করবে। পেন পেপার নিয়ে নোট করলে যে শিক্ষাটা লাভ করা যাবে সেটা কোনো জুড়ি মেলা ভার। এখন হিলিয়ামের তলাতে কে আছে, নিয়ন। তাহলে নিয়নের যে স্ট্রাকচার, এই নিয়নের স্ট্রাকচারেতে আমরা যদি ভাঙতে থাকি 1s2 2s2 2p6, এখানে এটা হচ্ছে 1 মেন সেল, এটা 2 মেন সেল। তাহলে এর বাইরের যে মেন সেল সেটা বুঝিয়ে দিচ্ছে এটা সেকেন্ড পিরিয়ডের মৌল, নিয়ন সেকেন্ড পিরিয়ডের মৌল। এই দুই অক্ষরটাই বুঝিয়ে দিচ্ছে, এখানে এই যে দুই, এই যে দুই, এটা বুঝিয়ে দিচ্ছে। আমি টিকগুলো তুলে দিচ্ছি, নাহলে কনফিউজড হয়ে যাবে। এখন এই 2 নম্বর যে সাবসেল রয়েছে, এই কক্ষ রয়েছে, মেন কক্ষ, এই মেন কক্ষের দুটো সেল রয়েছে, একটা হলো এস এবং একটা হলো পি। এখন এসে ম্যাক্সিমাম দুটো, এস উপকক্ষে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, সেটাও স্যাচুরেট হয়ে আছে দেখতে পাওয়া যাচ্ছে, এবং পিতে ম্যাক্সিমাম কটা থাকতে পারে, 6টা, এবং এটাও নিয়নের ক্ষেত্রে স্যাচুরেট হয়ে আছে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে বলা যেতে পারে নিয়ন একটি সুস্থিত মৌল বা অভিজাত মৌল, যে অন্য কারোর সঙ্গে বিক্রিয়া করবার জন্য ছটফট করবে না, মানে রাসায়নিক সংযোগ স্থাপন করতে চাইবে না। কিন্তু নিয়নের কাছে পিঠে কে আছে, নিয়নের কাছে পিঠে আছে এখানে নিয়ন কত, নিয়ন 10। এবং নিয়নের কাছে পিঠে কে আছে, নিয়নের কাছে পিঠে ছিল ফ্লুরিন, এবং ফ্লুরিনের 9। তাহলে ফ্লুরিন যদি 9 হয়, এখানে 1s2 2s2 2p5, তাহলে এই 1s2 ফ্লুরিনের উদ্দেশ্যটা কি হবে, ফ্লুরিনের উদ্দেশ্যটা হবে কি, 1s2 2s2 2p5 এর সাথে একটা ইলেকট্রন যুক্ত করে নিতে পারলে এখানে ইলেকট্রন বিন্যাসটা পেয়ে যাবে 1s2 2s2 2p6। অর্থাৎ এখানে কিন্তু ফ্লুরিনটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ আয়নে পরিণত হয়ে যাবে ঠিকই, কিন্তু ইলেকট্রন বিন্যাসটা পাবে সুস্থিত। তার মানে এইটুকু আলোচনা থেকে এটা কটা পূর্ণ করলো, এখানে কিন্তু দেখো অষ্টক পূর্ণ করে ফেললো, এখানে 2 আর 6 দুটোই মিলিয়ে তৈরি করে ফেললো 8। তাহলে অষ্টক পূর্তি করেই ফেললো, এটাই এই যে 8 পূর্ণ করার টেন্ডেন্সি, এটাকেই বলা হচ্ছে অষ্টক সূত্র। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু এখানে দুরকম প্রপার্টি ছিল। হাইড্রোজেনের পরমাণুটা ছিল নিস্তড়িত, এর সঙ্গে একটা ইলেকট্রন যদি মাইনাস ইলেকট্রন যদি যুক্ত হয়ে যায়, তাহলে হাইড্রোজেন মাইনাস আয়নে পরিণত হচ্ছে। অর্থাৎ হাইড্রোজেনের তখন কি হচ্ছে, 1s2 স্ট্রাকচার পাচ্ছে, এবং এটা স্টেবল স্ট্রাকচার। আবার হাইড্রোজেন 0 ছিল, তার থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে এখানে হাইড্রোজেন প্লাস হয়ে গেল, তখন কি হবে, 1s0, মানে এটা ব্ল্যাঙ্ক সেল হয়ে গেল, এটা ব্ল্যাঙ্ক। যদিও এটা ইলেকট্রোপজিটিভ মৌলগুলোর ক্ষেত্রে এই ধর্মটা দেখায় না। হ্যালোজেন জাতীয় মৌলগুলোর সঙ্গে, মানে ইলেকট্রোনেগেটিভ মৌলগুলোর সঙ্গে যখন হাইড্রোজেন বিক্রিয়া করতে চায় তখন এই প্রপার্টিটা বেশি শো করে, কিন্তু ইলেকট্রোপজিটিভ মৌলগুলোর সঙ্গে যখন বিক্রিয়া করতে যায় তখন এই প্রপার্টিটা শো করে। তো এটাকে আমরা খুব বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই না। ক্যালসিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, রুবিডিয়াম হাইড্রাইড, ফ্রন্সিয়াম হাইড্রাইড হয়তো বা আমি দেখিনি, বা আমার মুখস্থ করা রিয়াকশানের মধ্যে কখনোই আসেনি। তো এইরকম ধরনের যদি মানে কোনো ক্ষার ধাতুর সঙ্গে বিক্রিয়া হয়, অনেক বেশি ওভার ইলেকট্রোপজিটিভ মৌলের সঙ্গে যদি রাসায়নিক বিক্রিয়া করে বা সংযোগ করে, তখন এই প্রপার্টিটা শো করে, আর নয়তো বেশিরভাগ ক্ষেত্রে এই প্রপার্টিটা শো করে। তাহলে যাই কিছুই করুক না কেন, একটা কোনখানে স্টেবল হচ্ছে, যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, মানে 1s2 পাচ্ছে। সেরকম লিথিয়ামের ক্ষেত্রেও তাই, বা ফ্লুরিনের ক্ষেত্রেও তাই আমরা দেখতে পাচ্ছি যে 2p5 যখন ছিল তখন তার ইনকমপ্লিট সেল ছিল, তখন এফ পরমাণুটা ছিল অনেক বেশি আনস্টেবল, কিন্তু এফ মাইনাস যখন হয়ে গেল তখন, মানে আমি বলতে চাইছি এফ পরমাণুটি এফ মাইনাস আয়নের তুলনায় কম সুস্থিত।
মানে একটা পরমাণু সবসময় আনস্টেবল কন্ডিশনে থাকে এবং এক্সাইটেড স্টেটে থাকে, কিন্তু যখন সে আয়নের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে তখন সে তার ইলেকট্রনীয় সুস্থিতি কিন্তু চলে আসছে, মানে সে অনেক বেশি স্টেবল এনার্জি লেভেলেতে আছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো এই পর্যন্ত আলোচনার থেকে আমি তোমাদেরকে একটা মাত্র টাস্ক দিচ্ছি, যেহেতু ভিডিওটা পড়ছো এবং আমি চাই ভিডিওগুলো দেখছো এবং এখান থেকে আশা করছি কিছু শিখতে পারছো, তো সেই জন্য তোমাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি। টাস্কটা হলো মাত্র ছোট ছোট দুটো টাস্ক দিচ্ছি। যে 1 নাম্বার হচ্ছে যে যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী, যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে, এটা আমার বলা আছে ফার্স্ট ভিডিওতে বলা আছে, রেফারেন্স হচ্ছে ফার্স্ট ভিডিও বা ইন্ট্রোডাক্টরি ভিডিও। ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে মৌলগুলির কত প্রকারের কত প্রকারের যোজ্যতা দেখা যায় ও কি কি। এই অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবে এবং কমেন্ট বক্সে লিখে দিলে আমি জানতে পেরে যাব যে তোমরা এটা আবার একবার ভালো করে দেখে নেবে। এখানে রইল কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন যেটা দেব সেটা অষ্টক সূত্রটা কি, অষ্টক সূত্রটি কি, এটা যদি বুঝতে পেরে গিয়ে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখবে আই রিয়েলাইজ, অর্থাৎ আর লিখবে কমেন্ট বক্সে। আর আরেকটা কোশ্চেন, এটা 2 এর দাগের এ আর 2 এর দাগের বি এর কোশ্চেন যেটা দেব সেটা হচ্ছে রাসায়নিক সংযোগের সময়, রাসায়নিক সংযোগের সময় একদম স্পেসিফিক করে দিচ্ছি, হাইড্রোজেন ও লিথিয়াম পরমাণু দুটি কি অষ্টক সূত্র মেনে চলে? যদি হ্যাঁ হয় তাহলে লিখবে ইয়েস, যদি না হয় তাহলে লিখবে নো। তাহলে এই হচ্ছে তোমাদের জন্য ছোট্ট ছোট্ট দুটো টাস্ক, এবং সেই দুটো টাস্কের পরে আমি আজকের আমাদের যে আলোচনার বিষয়বস্তু আগেই বলেছিলাম সেই আলোচনার বিষয়বস্তুতে আমরা চলে যাচ্ছি। সেটা হলো গিয়ে তড়িৎ যোজ্যতা, যেটার জন্য তোমরা এই ভিডিওটা দেখতে শুরু করেছো, সেটা আমি এখন শুরু করছি। এখন এই ভিডিওগুলোর সঙ্গে অন্যান্য ভিডিওগুলোর তফাৎ হচ্ছে কি, এটা একটা এডুকেশনাল ভিডিও, কাজেই এখানে আমি কিছুটা পিছন থেকে শুরু করব, কখনো বা একটু এগিয়ে গিয়ে শুরু করব। একদম হেডিং অনুযায়ী যে সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে যাবে তা নয়, ভিডিওগুলো যথেষ্ট লম্বা হবে এবং ধৈর্য ধরে পুরো ভিডিওটাকে তোমরা দেখবে এবং নোট করবে, করতে করতে তোমরা শিখবে ধৈর্য ধরে, এটাই এক্সপেক্টেড। এখন কোথাও যদি তোমরা পড়তে যাও সেখানেও তো 2 ঘন্টা পড়ানো হয়, এবারে সেই 2 ঘন্টাতে একটা বিষয় যখন আলোচনা করবে, স্যার যখন আলোচনা করেন তখন শুনতে শুনতেই তোমাদের পড়াটা রেডি হয়ে যায়, এটাই দস্তুর এবং এইভাবেই পড়তে হয়। বাড়িতে গিয়ে একবার পড়ে নেবার পর যদি প্রয়োজন হয়, আদারওয়াইজ মানে উল্টে পাল্টে একটু দেখে নিলেই পড়া হয়ে যায়, আর নতুন করে পড়বার কোনো দরকার হয় না। ধরো একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, তড়িৎ যোজ্যতার আলোচনার সূচনা হিসেবে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। এই এক্সাম্পলটা আমি আগেও নিয়েছিলাম, এটা হচ্ছে সোডিয়াম পরমাণু এবং একটা ক্লোরিন পরমাণু, এই দুটো নিয়ে আমরা আলোচনা শুরু করছি। এখন সোডিয়াম পরমাণু এখানে 11 আর এটার পারমাণবিক সংখ্যা 17, তাহলে সোডিয়াম পরমাণুর যদি ইলেকট্রন বিন্যাস লিখতে হয় তাহলে 1s2 2s2 2p6, তাহলে দেখো 10টা হয়ে গেছে, 6 4 10। এখন 3
3s1। এবারে দেখো খেয়াল করে 3 চিহ্নটাই বুঝিয়ে দিচ্ছে এটা হচ্ছে থার্ড পিরিয়ডিক মৌল, থার্ড পিরিয়ডিক এলিমেন্ট। এবং ক্লোরিনের ক্ষেত্রে আমরা যদি ক্লোরিন 17 মানে এটাকে যদি আমরা ভাঙতে থাকি 1s2 2s2 2p6, তারপর ক্লোরিনের ক্ষেত্রে 1s2 2s2 2p6, চলো এটা 10টা হলো, তাহলে 3s2 এই পর্যন্ত হয়েছে 3s2। এখানে 3s1 ছিল 11, তাহলে এখানে 3s2 হলে 12 হচ্ছে, কিন্তু এখানে আছে 17, মানে এখানে 3p5, 3টে 5। এখানে তাহলে দুটো সাবশেল 3 নম্বরে, 2 নম্বরে দুটো সাবশেল এবং 1 নম্বরে একটা সাবশেল, এটা 2 নম্বরে দুটো সাবশেল, এখানে 3 নম্বরে 3টে সাবশেল। এবং এই 3 নম্বরটা কি বুঝিয়ে দিচ্ছে? এই 3 নম্বর বুঝিয়ে দিচ্ছে এটাও থার্ড পিরিয়ডিক এলিমেন্ট, এটাই বুঝিয়ে দিচ্ছে, এবং তৃতীয় পর্যায়ের মৌল। তার মানে সোডিয়াম পরমাণুটাও তৃতীয় পর্যায়ের মৌল এবং ক্লোরিন পরমাণুটাও তৃতীয় পর্যায়ের মৌল। এখন এদের যে তৃতীয় পর্যায়েতে, এই তৃতীয় পর্যায়েতে 11, 17 এবং 18 পারমাণবিক সংখ্যার একটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস আছে, এবং সেই নিষ্ক্রিয় গ্যাসটার নামটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন। সোডিয়ামের নিকটবর্তী কি আছে? সোডিয়ামের নিকটবর্তী, সোডিয়ামের কাছে পিঠে আছে নিয়ন। সোডিয়ামটা একদম এখানে কি আছে? গ্রুপ এ। এই 1 নম্বরটা কি বুঝিয়ে দিচ্ছে? এটা বুঝিয়ে দিচ্ছে যে এটা গ্রুপ আই, মানে ফার্স্ট গ্রুপের মৌল। আর এটা P5, এটা কি বুঝিয়ে দিচ্ছে? 5 আর 2, এটা হচ্ছে 7। এখানে কত আছে? 2 + 5 = 7। এটা বুঝিয়ে দিচ্ছে এটা হচ্ছে গ্রুপ 7 বা বর্তমানে গ্রুপ 17 মৌল। তাহলে গ্রুপ 7-এর মৌলগুলোই কিন্তু গ্রুপ 17 মৌল হিসেবে পরিচিত হয়েছে। তাহলে গ্রুপ 7 এটা এইখান থেকে আমরা বুঝে যাচ্ছি, আর এখান থেকে বুঝে যাচ্ছি এটা গ্রুপ 1। তাহলে এখানে 18 যেটা হবে হিলিয়াম, নিয়ন, আর্গন, এটা আর্গন ক্লোরিনের কাছে পিঠে আছে, কিন্তু সোডিয়ামের কাছে পিঠে কে আছে? সোডিয়ামের কাছে পিঠে আছে সোডিয়াম 11। তো তার আগে এখানে কিন্তু নিয়ন রয়েছে, নিয়নের 10। তাহলে সোডিয়াম চাইবে নিয়নের মতো হতে এবং ক্লোরিন চাইবে আর্গনের মতো হতে। ব্যাপারটা বুঝবার চেষ্টা করো। ক্লোরিন 17, তাই সে চাইবে আর্গনের মতো হতে। তাহলে ক্লোরিন যদি আর্গনের মতো হতে চায়, তাহলে আর্গনের ইলেকট্রনিক স্ট্রাকচারটা আমরা দেখি। 1s2 2s2 2p6 3s2 3p6 এবং স্টেবল। দেখো এস কক্ষে 1 নম্বরের এস কক্ষে 2টো, 2 নম্বরের এস কক্ষে 2টো রয়েছে প্লাস 6টা রয়েছে স্যাচুরেট, 3 নম্বর কক্ষে রয়েছে 2টো প্লাস 6টা, এটা একটা, এটা 2 + 6, এখানেও 2 + 6। সুতরাং এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটাও বুঝিয়ে দিচ্ছে এটা থার্ড পিরিয়ডিক মৌল, থার্ড পিরিয়ডিক মৌল। কিন্তু এখানে নিয়ন কিন্তু বুঝিয়ে দেবে যে এটা থার্ড পিরিয়ডিক মৌল নয়। নিয়ন কিন্তু কি বোঝাবে? এটা দিস ইজ নট এ থার্ড পিরিয়ডিক এলিমেন্ট। নিয়নকে যদি আমরা ভাঙি, আমরা একটু আগেই ভেঙে আসলাম, আবার ভাঙছি। 1s2 2s2 2p6, 1 2 2 4 6 10, তার মানে এটা 2 নম্বর গ্রুপ। 2 নম্বর গ্রুপে 2 + 6 মানে টোটাল অষ্টক পূর্ণ করে দিয়েছে, এখানে অষ্টক আছে। আর এখানে 1 নম্বর সেলে একটাই মাত্র আছে। এখানে এই যে 2 আর এটা 1, এই 2টা বুঝিয়ে দিচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ডিক এলিমেন্ট। সুতরাং নিয়ন হচ্ছে সেকেন্ড পিরিয়ডিক এলিমেন্ট আর আর্গন হলো থার্ড পিরিয়ডিক এলিমেন্ট। ক্লোরিন চাইছে থার্ড পিরিয়ডিক এলিমেন্টের মতো হতে, কিন্তু সোডিয়ামও কিন্তু থার্ড পিরিয়ডিক। অ্যাকচুয়ালি সোডিয়ামও থার্ড পিরিয়ডিক, কারণ সোডিয়ামও থার্ড, এখানে 3 দেখাচ্ছে এবং আমরা দেখলাম ক্লোরিনও থার্ড দেখাচ্ছে। কিন্তু ক্লোরিন তার কাছেরটাতে যেতে চাইবে। ক্লোরিন তার কাছেরটাতে গেলে কি হবে? সে ক্লোরিন চেষ্টা করবে একটা ক্লোরিনের আছে 3p5, তাহলে একটা ইলেকট্রন যদি সে বাইরের থেকে নিয়ে ফেলতে পারে, তাহলে তার স্ট্রাকচারটা হয়ে যাবে 1s2 2s2 2p6 3s2 ছিল 3p5 হয়ে যাবে 3p6, এবং যে স্ট্রাকচারটা একদম আর্গনের স্ট্রাকচারের সঙ্গে সেম হয়ে যাবে, এবং তৈরি করবে কি? Cl- আয়ন উৎপন্ন করবে,
এবং এর স্টেবিলিটি অনেক বেশি হাই। স্টেবিলিটি হাই হবে কার তুলনায়? হায়ার, উইল বি হায়ার দেন Cl অ্যাটম। তাহলে ক্লোরিন আয়নের স্টেবিলিটি ক্লোরিন অ্যাটমের থেকে অনেক বেশি হবে। এইটা পর্যন্ত আমি আগেই ডিসকাস করেছিলাম, আবারও একটা উদাহরণ, নতুন উদাহরণ দিয়ে দেখালাম। এখন সোডিয়ামের যে স্ট্রাকচারটা ছিল, সেই সোডিয়ামের স্ট্রাকচারটা কি ছিল? 1s2 2s2 2p6 3s1। সে চাইছে 1s2 2s2 2p6 হয়ে যেতে, কারণ সে নিয়নের মতো স্ট্রাকচার লাভ করতে চাইবে। কারণ কি, সে নিয়নের মতো কাছে আছে নিয়ন। তাহলে এখানে সোডিয়ামকে কি করতে হবে? সোডিয়াম 11, সে কি করবে? একটা ইলেকট্রনকে মাইনাস করে দেবে, এবং মাইনাস করে দিলে তাহলে তার স্ট্রাকচার হয়ে যাবে 1s2 2s2 2p6, মানে 3s সেলটা 0 হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। যাই কিছুই হোক না কেন, এখানে অষ্টক পূর্ণ করে ফেলেছে এবং সোডিয়াম আয়ন উৎপন্ন করবে। এর ফলেতে উৎপন্ন করবে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করবে, এবং সোডিয়াম প্লাস আয়নটা হায়ার স্টেবিলিটি থাকবে, হায়ার স্টেবিলিটি পাবে দেন সোডিয়াম অ্যাটম। সোডিয়াম পরমাণুর থেকে সোডিয়াম প্লাস আয়নটা হায়ার স্টেবিলিটি লাভ করবে। এখন এইভাবে কিন্তু তৈরি হচ্ছে, আয়ন উৎপন্ন হচ্ছে। এইভাবেই পরমাণু থেকে আয়ন উৎপন্ন হয়। এইভাবে সাইজটা যদি একটু ছোট করে নিই, পরমাণু থেকে, এইভাবে পরমাণু থেকে আয়ন উৎপন্ন হয়। এইভাবে পরমাণু থেকে আয়ন উৎপন্ন হয়। তো শুধুমাত্র পরমাণু থেকে আয়ন উৎপন্ন হলেই তো চলবে না, আমাদেরকে যৌগ তৈরি করতে হবে। যৌগ তৈরি করতে হবে। এখন যৌগ বলতে মনে করা যাক এখানে সোডিয়াম প্লাস আয়ন, একটা সোডিয়াম প্লাস আয়ন। এই সোডিয়াম প্লাস আয়নটার মধ্যে ধনাত্মক আধান আছে, ধনাত্মক আধান আছে, কি আছে? কিউ, এবং অবশ্যই প্লাস কিউ। আর Cl মাইনাস, এই আয়নটার মধ্যে ঋণাত্মক আধান আছে, ঋণাত্মক আধান আছে মাইনাস কিউ। কারণ একটা মাত্র ইলেকট্রন এদিক ওদিক হয়েছে, তো তাহলে দুটো বিপরীতধর্মী আয়ন, একটার মান কিউ আর একটারও মান কিউ, তার চার্জ যাই হোক না কেন, এরা কিন্তু পরস্পরের সঙ্গে যদি একটা আর দূরত্বে অবস্থান করে, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, যে আকর্ষণ বলটার ভ্যালুটা হবে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। অবশ্যই সিজিএস পদ্ধতিতে বা যাই কিছুই হোক না কেন, আমি এখানে সমানুপাতিক চিহ্ন দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটাই কিন্তু কুলম্বের সূত্র। তাহলে যদি দুটো বিপরীতধর্মী আয়ন পাশাপাশি একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে এসে যায়, তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে, এবং এই আকর্ষণের প্রভাবে, মানে এই আকর্ষণ বলের প্রভাবে, মানে এটাকে আমরা বলতে পারি, জায়গা তো লিমিটেড হয়ে আসছে, একটু কি এদিকে জায়গা পাবো? পাবো। এখানে বলছি যে এফ পরিমাণ আকর্ষণ বলের প্রভাবে এফ পরিমাণ আকর্ষণ বলের প্রভাবে Na প্লাস ও Cl মাইনাস আয়ন যৌথভাবে একটি অণুর ন্যায় আচরণ করবে, অণুর ন্যায় আচরণ করবে, এবং NaCl যৌগ অণু উৎপন্ন করবে, যার মধ্যে
Na বা Cl এর কোনো ধর্ম, কিরকম ধর্ম, ভৌত বা রাসায়নিক প্রকাশ পাবে না।